প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষের ৭ম পর্বটি। যারা উপন্যাসটি শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, তুমি কে? চিনতে পারছো না? আমার নাম জামশেদ। কি চাও তুমি? তোমাকে একটা খবর দিতে চাই। এঞ্জেল ফসিলোকে চেনো? এতরা জবাব দিল না। ওকে মেরে ফেলা হয়েছে। আমাকে এসব শোনাচ্ছ কেন? ভাবলাম তোমার কাছে খবরটা ইন্টারেস্টিং মনে হতে পারে। তাছাড়াও আমি আরেকটা জিনিস জানতে চাই, অ্যানির কিডন্যাপিং পরিকল্পনাটা কি তোমার? এতরা টেলিফোন নামিয়ে রাখল। সে ভেবেছিল আবার রিং হবে, কিন্তু কেউ রিং করল না। শুধু দুপুরবেলা মায়ের টেলিফোন এলো। এতরা, ওই স্বপ্নটা আমি আবার দেখেছি। কি স্বপ্ন? ওই যে তুমি একটা রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছ, আর তোমার পেছনে পেছনে একজন লোক ভোজালি নিয়ে ছুটে আসছে। ও, তুমি কি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছ? না। চার্চে যাবার কথা মনে আছে? আছে আছে। এতরা টেলিফোন নামিয়ে রাখল। রিনালো পুলিশের হোমিসাইডের লোক। অনেক ধরনের বিকৃত মৃতদেহ দেখে তার অভ্যেস আছে। তবু ফসিলোর লাশের সামনে সে ভ্রু কুঁচকে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। খুনটা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। হাতের তালুতে পেরেক বসিয়ে দেবার ব্যাপারটি তাকে ভাবাচ্ছে। মাফিয়াদের দলগত বিরোধ শুরু হলো কি? হলে মন্দ হয় না, নিজেরা নিজেরা খুনোখুনি করে মরুক। কিন্তু ব্যাপারটা সেরকম নাও হতে পারে। ফসিলোর হাতে বসানো পেরেক দেখে মনে হচ্ছে কেউ তার কাছ থেকে কথা আদায় করতে চেয়েছে। কিন্তু ফসিলো এমন কোনো ব্যক্তি নয় যার কাছে মূল্যবান খবর আছে। সে ভিকান্ডিয়ার একজন অনুগত ভৃত্য মাত্র। রিনালো নোটবই খুলে 2টো পয়েন্ট লিখে রাখল। 1. পেট্রোল পুলিশকে সতর্ক করে দিতে হবে। যদি এই খুনটা মাফিয়াদের দলগত বিরোধ থেকে হয়ে থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে বেশ কিছু খুনোখুনি হবে। 2. ভিকান্ডিয়ার কাছে যত টেলিফোন এখন থেকে যাবে ও আসবে সবগুলি পরীক্ষা করে দেখতে হবে। এটা খুব জরুরি। দলের কেউ মারা পড়লে বসদের টেলিফোনের সংখ্যা খুব বেড়ে যায়। অধিকাংশ কলই হয় অর্থহীন ধরনের, তবু তার মধ্যেও অনেক খবরাখবর থাকে। রিনালো সন্ধ্যার দিকে ভিকান্ডিয়ার ভিলায় টেলিফোন করল। রিনালোকে জানানো হলো ভিকান্ডিয়া ঘরে নেই, কোথায় আছে তাও জানা নেই। রিনালো বলল, আমি হোমিসাইডের একজন ইন্সপেক্টর, আমার নাম রিনালো। ও, আপনি ধরুন, দেখি উনি আছেন কিনা। ভিকান্ডিয়ার মধুর গলা পাওয়া গেল সঙ্গে সঙ্গে। কে বলছেন? আমি রিনালো, হোমিসাইড ইন্সপেক্টর। বড় আনন্দিত হলাম, কিন্তু কি করতে পারি আপনার জন্যে? ফসিলো মারা গেছে, শুনেছেন? কোন ফসিলো? এঞ্জেল ফসিলো মারা গেছে? আহা, মৃত্যু বড় কুৎসিত জিনিস, মিস্টার রিনালো। তা ঠিক। খবরটা কি আপনি আমার কাছ থেকে প্রথম শুনলেন, না আগেই শুনেছেন? আগেই শুনেছি। ভিকান্ডিয়া, আপনি কি এই ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন? মৃত্যু একটি বাজে ব্যাপার, মিস্টার রিনালো, কিন্তু আমরা সবাই মারা যাই, তাই নয় কি? আপনি আমার কথার জবাব দেননি। এই ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন কি? আশা ও আশঙ্কা, এই দুটো জিনিস নিয়েই তো আমরা বেঁচে থাকি। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। এই ধরনের কথাবার্তা চালিয়ে যাওয়া মুশকিল। এদিক দিয়ে ক্যান্টারেলার কথাবার্তা সহজ স্বাভাবিক, বাড়তি দার্শনিকতা নেই। প্রশ্নের জবাব দিতে কোনো রকম দ্বিধা নেই। ক্যান্টারেলা, এই ধরনের হত্যাকাণ্ড কি আরও হবে? মনে হয় না, মিস্টার রিনালো, এটা দলগত কোনো বিরোধ নয়। আপনি কি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত?
মোটামুটিভাবে নিশ্চিত। বস ভিকান্ডিয়ার বয়স হয়েছে, তিনি এখন সব রকম বিরোধ এড়িয়ে চলেন। কারো সঙ্গে তাহলে কোনো বিরোধ নেই বলতে চান? বিরোধ নেই তা নয়, তবে যে কটা বড় ফ্যামিলি এখন আছে তাদের সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো। তাহলে আপনার ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে বড় ফ্যামিলির স্বার্থ জড়িত নয়? সেরকমই ধারণা, অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবার নেই আপনার? আপাতত না। ভালো কথা। মেয়ে মানুষের ব্যাপারে আপনার উৎসাহ আছে? আমার জানা মতে কয়েকটি মেয়ে আছে, সঙ্গিনী হিসেবে ওদের তুলনা নেই। ভারতীয় মেয়ে। জানেন তো, ভারতীয় মেয়েরা কেমন মধুর স্বভাবের হয়। এইসব বিষয়ে আমার তেমন কোনো উৎসাহ নেই। বলেন কি? পুলিশে চাকরি করলে একেবারে শুষ্কং কাষ্ঠং হতে হবে এমন তো কোনো কারণ নেই। তাছাড়া যেসব মেয়েদের কথা বলছি ওরা লাইসেন্সড গার্লস, বেআইনি কোনো ব্যাপার নেই। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। একজন পুলিশ অফিসারের সঙ্গে এই জাতীয় কথাবার্তা বলার ব্যাপারে ওদের কোনো দ্বিধা সংকোচ নেই, এটাই আশ্চর্য। তার চেয়েও বড় আশ্চর্য, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো যায় না। কেউ ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, প্রমাণ জোগাড় করা যাবে না। এরা আইনের ধরাছোঁয়ার বাইরের একটি সম্প্রদায়ে পরিণত হয়ে পড়েছে। রিনালো ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। মেয়েটির নাম নিমো। বয়স 17-18 হবে, কিন্তু দেখায় আরও কম। রাত 10টার মতো বাজে, এমন কিছু রাত নয়, কিন্তু চারদিক চুপচাপ হয়ে গেছে। অঞ্চলটি শহরের উপকণ্ঠে, লোক চলাচল কম। বাংলো প্যাটার্নের এই বাড়িটির চারদিকে উঁচু দেয়াল, দুজন রক্ষী পাহারা দেয় পালা করে। এই বাড়িটির সঙ্গে বাইরের যোগাযোগ নেই বললেই হয়, কিন্তু নিমুকে সে ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন মনে হয় না। এরকম বন্দি জীবন মনে হয় তার ভালোই লাগছে। খুটখুট করে টোকা পড়ল দরজায়। নিমো বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। উই এসে গেছে নাকি? উই সাধারণত রাত 11টার দিকে এসে বাকি রাতটা কাটায়। আজ একটু সকাল সকাল এসে পড়ল নাকি? নিমো আবার বলল, কে? উই? খুটখুট করে দুবার শব্দ হলো, কিন্তু কেউ জবাব দিল না। রক্ষীদের কেউ এসেছে কি? কিন্তু ওদের কি এত সাহস হবে? উইর কঠিন আদেশ আছে যেন ওরা বাড়ির কম্পাউন্ডের ভেতর না ঢোকে। সে আদেশ অমান্য করবার সাহস ওদের হবে না, কিন্তু মাঝে মাঝে সবারই কি একটু আধটু আদেশ অমান্য করতে ইচ্ছে হয় না? নিমোর তো সবসময় ইচ্ছে করে। আচ্ছা, রক্ষীদের কেউ যদি হয় তাহলে দরজা খোলা মাত্র ভয়ানক অবাক হবে। ওরা নিশ্চয়ই স্বপ্নেও ভাবেনি সম্পূর্ণ নগ্ন দেহের একটি মেয়ে দরজা খুলে দেবে। এরকম দৃশ্য শুধু স্বপ্নেই দেখা যায়, বাস্তবে দেখা যায় না। নিমো হাসিমুখে দরজা খুলে দিল। দরজার ওপাশে অপরিচিত একজন লোক রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে আছে। নগ্নদেহের নিমোকে দেখে তার কোনো ভাবান্তর হল না। ভারী গলায় বলল, অসময়ে তোমাকে বিরক্ত করছি, খুবই লজ্জিত। কোনো রকম চেঁচামেচি করবে না। নিমো কোনো শব্দ করল না। লোকটা ঘরে ঢুকে পড়ল। নিমো মৃদুস্বরে বলল, তোমার নাম কি? জামশেদ। তুমি কি চাও? আমার সঙ্গে কোনো টাকা পয়সা নেই। আমি টাকা পয়সার জন্য আসিনি। তাহলে কি জন্যে এসেছ? আমার সঙ্গে বিছানায় যাবার জন্যে? না। নিমো দেখল লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তুমি ঢুকলে কিভাবে? ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি। নিমো দেখল লোকটার মুখে ছোট্ট একটা হাসি। এর মধ্যে হাসির কি আছে? কি চাও তুমি? তোমার কাছে উই নামের যে লোকটি আসবে, ওর মাথায় আমি বেরেটা 32 3টে বুলেট ঢুকিয়ে দেব। সেজন্য এসেছি। উই যে এখানে আসে তা তো তোমার জানার কথা নয়। নিমো আবার লক্ষ্য করল লোকটির মুখে হালকা একটু হাসি। উইকে মারতে চাও কেন? ও 12 বছরের একটি মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। মেয়েটার নাম অ্যানি।
নিমোর মুখ সাদা হয়ে গেল। কি বলছে এই লোক? নিমো চাপা স্বরে বলল, উই এরকম হতেই পারে না। তুমি কি উইর স্ত্রী? না, তবে আমরা শিগগিরই বিয়ে করব। তুমি হাসছো কেন? এর মধ্যে হাসির কি আছে? তোমার মতো বেশ কয়েকটা মেয়ে আছে উইর। ওদের সবাই হয়তো জানে উইর সঙ্গে তাদের বিয়ে হবে। নিমো জবাব দিল না। লোকটি একটা সিগারেট ধরালো, আর ঠিক তখনই বাড়ির সামনে থামল বড় একটা গাড়ি। সিগারেট অ্যাস্ট্রেতে গুঁজে দিল লোকটি। এমে শোনো, তুমি সবসময় যেভাবে দরজা খোলো ঠিক সেইভাবে দরজা খুলবে। খোলা মাত্রই চেষ্টা করবে প্রথম সুযোগেই দূরে সরে যেতে। আর যদি দূরে না সরি, যদি উইকে জড়িয়ে ধরে রাখি, তাহলে তোমাদের দুজনকেই গুলি করব। কি ঠান্ডা কণ্ঠস্বর! কোনো সন্দেহ নেই লোক দুজনকে মারতে তিলমাত্র দ্বিধা করবে না। নিমো দেখল লোকটা দরজা বন্ধ করে বাঁ দিকে ড্রেসিং টেবিলের কাছে সরে গেছে। উইর ভারী পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। নিমোর ইচ্ছে হলো প্রাণপণে চেঁচিয়ে উইকে সাবধান করে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরুল না। উই যখন দরজায় টোকা দিয়ে বলল, কোথায় আমার ময়না পাখি, তখন সে অন্য দিনের মতোই দরজা খুলে দিল। উই ঘরে ঢুকল নিমোকে জড়িয়ে ধরে, আর সেই সময় একটা ভারী গলার কণ্ঠস্বর শোনা গেল। ভালো আছো উই? আমাকে চিনতে পারছো আশা করি? উই নিমোকে ছেড়ে দিয়ে দ্রুত হাত ঢোকালো প্যান্টের পকেটে, আর তখনই পরপর 3 বার গুলি হল। নিমো কিছু বুঝতে পারছে না, সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। সে দেখছে উইর প্রকাণ্ড দেহটা খাটের পাশে কাত হয়ে পড়ে যাচ্ছে। বিদেশি লোকটা কি যেন বলছে তাকে। কি বলছে? সবকিছু অস্পষ্ট, ধোঁয়াটে। এমে, তুমি কাপড় পরে নাও, পুলিশ আসবে এক্ষুনি। ওদের সামনে এরকম ন্যাংটো অবস্থায় বের হওয়াটা ঠিক হবে না। লোকটা বাতি নিভিয়ে অন্ধকারে বের হয়ে গেল। খুব ছোটাছুটি হচ্ছে বাইরে। রক্ষী দুজন দৌড়ে আসছে সম্ভবত। উইর গাড়িতেও যে একজন দেহরক্ষী সবসময় থাকে, সেও ছুটে আসছে। নিমোর মনে হলো সে এখন প্রচুর গোলাগুলি শুনবে, কিন্তু সেরকম কিছুই শুনল না। সে কি জ্ঞান হারাচ্ছে? উইর পড়ে থাকা বিরাট শরীরের দিকে তাকিয়ে মুখ ভর্তি করে বমি করল। গা গুলাচ্ছে, ঘরবাড়ি কেমন যেন দুলছে। নিমো দ্বিতীয়বার বমি করল। রিনালোর অফিস ঘরটি ঠান্ডা, এয়ার কুলার আছে, তার উপর একটি ফ্যান ঘুরছে। তবু নিমো ঘামতে লাগল। পুলিশি ব্যাপারে নিমোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ভাষা ভাষা একটি ধারণা যে পুলিশ অফিসাররা নির্দয় প্রকৃতির হয় এবং উল্টোপাল্টা প্রশ্ন করে সহজেই ফাঁদে ফেলে দেয়। কিন্তু এই অফিসারের বয়স অল্প এবং সে প্রশ্ন করছে খুবই আন্তরিক ভঙ্গিতে। কফি খেতে দিয়েছে, কথা বলছে নরম গলায়, যদিও কথাগুলো শুনতে তার মোটেও ভালো লাগছে না। তুমি কি একজন প্রস্টিটিউট? জি না। না বলছো কেন? তুমি তো থাকছিলে রক্ষিতার মতো। উইর হাতে পড়বার আগেও অনেক পুরুষের সঙ্গে থেকেছ, থাকোনি? নিমো চুপ করে রইল। তুমি কি জানতে উই পতিতাবৃত্তির একটি বড় অংশ পরিচালনা করে? না। উইর সঙ্গে যেসব মেয়ে থাকে তারা পরে বিভিন্ন রকমের পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ে বা পড়তে বাধ্য হয়, এটা তুমি জানতে না? জি না, উই আমাকে বিয়ে করবে বলেছিল। তাকে তুমি এখনো বিশ্বাস করো? আমার বিশ্বাস অবিশ্বাস উই বেঁচে থাকলে প্রমাণ হতো, সেটা তো এখন প্রমাণ করবার কোনো পথ নেই। যে লোকটা উইকে মারল সে কি একজন বিদেশি? হ্যাঁ। কি করে বুঝলে? টেনে টেনে কথা বলছিল, আর তার চেহারাও বিদেশিদের মতো, নামটাও সেরকম। সে তোমাকে তার নাম বলেছে? হ্যাঁ। কি নাম? আমার মনে নেই। সে বলেছে অ্যানির মৃত্যুর জন্য সে শাস্তি দিচ্ছে? হ্যাঁ।
আচ্ছা, সে কি তার নাম জামশেদ বলেছে? আমার মনে পড়ছে না। লোকটার কোনো বৈশিষ্ট্য তোমার মনে পড়ে? লোকটি খুবই ঠান্ডা মাথায় সমস্ত ব্যাপারটা ঘটালো। সে এতটুকু উত্তেজিত ছিল না। গুলি করবার আগে লোকটা কোনো কথাবার্তা বলেছে? বলেছে, কিন্তু আমার মনে নেই। এই জাতীয় হত্যাকাণ্ড সে আরও করবে কিনা তা বলেছে? আমার মনে পড়ছে না। কফি খাও, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নিমো কফিতে চুমুক না দিয়ে তার কপালের ঘাম মুছল। ভিকি খবরের কাগজের প্রথম পাতায় ছাপা খবরটার অর্থ ঠিক বুঝতে পারল না। তাকে দ্বিতীয়বার খবরটি পড়তে হল। শিরোনাম হচ্ছে একক যুদ্ধ। অসীম সাহসী একজন প্রৌঢ়, যার নাম জামশেদ, সে একাকী যুদ্ধ ঘোষণা করেছে এমন সব অপরাধীর বিরুদ্ধে যাদেরকে পুলিশ কিছুই বলে না বা বলবার ক্ষমতা রাখে না। বেশ বড় খবর। সেখানে অ্যানের মৃত্যু প্রসঙ্গও এসেছে এবং ভয়ঙ্কর দুজন অপরাধী যারা অল্প কিছুদিনের ভেতর মারা গেল তাদের কথাও আছে। নিমো নামের মেয়েটার ক্ষুদ্র একটি সাক্ষাৎকারও সেখানে আছে। ভিকি দীর্ঘ সময় চুপচাপ বসে রইল চেয়ারে। আজ ছুটির দিন। রুনকে নিয়ে তার বেল্যান্ডে যাবার কথা আছে। সেখানে একটি ছোট্ট কটেজ ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু ভিকির আর যেতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল রুনকে পাশে বসিয়ে অ্যানির পুরানো দিনের ছবিগুলি দেখে, কিংবা কবরখানায় গিয়ে অ্যানির ছোট্ট কবরটিতে কিছু ফুল দিয়ে আসে। ফুলের সঙ্গে থাকবে একটি খবরের কাগজ, এই খবরের কাগজটি, যেখানে অনাত্মীয় একটি বিদেশির কথা আছে, যে ছোট্ট অ্যানির ভালোবাসার উত্তর দিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভিকির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। রুন ঘরে ঢুকে অবাক হয়ে বলল, কি হয়েছে? এই খবরটা পড়ো। রুন নিঃশব্দে পড়ল। তার চেহারা দেখে মনে হলো না তার কোনো ভাবান্তর হয়েছে। ভিকি মৃদু কণ্ঠে বলল, বেল্যান্ডে যাবে আজ? না। কি করবে? সিমেট্রিতে যাবে? না। বলেই অনেক দিন পর গভীর ভালোবাসায় রুন তার স্বামীকে জড়িয়ে ধরল। ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার মেয়ে আর অন্ধকার কফিনে শুয়ে শুয়ে কাঁদবে না। অন্তত একজন তার ভালোবাসার সম্মান রেখেছে। আমার মামুনির আজ খুব আনন্দের দিন। রিনালো অফিসে এসেই শুনল তাকে কবার টেলিফোনে খোঁজ করা হয়েছে এবং বলা হয়েছে অফিসে পৌঁছা মাত্রই যেন সে এই নাম্বারে যোগাযোগ করে, বিশেষ প্রয়োজন। রিনালো দেখল নাম্বারটা অপরিচিত। কে হতে পারে? ডায়াল ঘোরানো মাত্রই মৃদু স্বর শোনা গেল। ভিকান্ডিয়া বলছি। আমি রিনালো। কি ব্যাপার? আজকের খবরের কাগজে দেখেছেন মিস্টার রিনালো? হ্যাঁ। বিশেষ কোনো খবর আপনার চোখে পড়েছে কি? কোনটির কথা বলছেন? লাওসের হাঙ্গামা? না, লাওস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি কি দেখেননি খবরের কাগজের লোকরা কিভাবে একজনকে হিরো বানিয়ে ছেড়ে দিয়েছে? জামশেদের কথা বলছেন? হ্যাঁ, দেখেছি, কিন্তু এ ব্যাপারে আমাকে টেলিফোন করবার কারণটা ঠিক ধরতে পারছি না। আপনার কি মনে হয় না ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে? আপনি ভুল জায়গায় টেলিফোন করছেন। আমি খবরের কাগজের লোক নই। মিস্টার রেনালো, আমি ঠিক জায়গাতেই টেলিফোন করছি। তার মানে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো কাগজেই এত বড় একটা হিরোর কোনো ছবি ছাপা হয়নি, এবং আমি যতদূর জানি পুলিশ বিভাগ ছবি ছাপাতে নিষেধ করেছে। পুলিশ বিভাগের স্বার্থ? লোকটা বিদেশি। ছবি ছাপা হলে সে পরিচিত হয়ে পড়বে, দ্রুত ধরা পড়বে। আপনারা চান না সে ধরা পড়ুক। আপনার এরকম অনুমানের কোনো ভিত্তি আছে কি? কিছুটা আছে। আমরা ওর ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে চেয়েছিলাম। পত্রিকাওয়ালারা সেটা ছাপতে রাজি হয়নি। অপরাধীকে ধরিয়ে দিন এই শিরোনামে বিজ্ঞাপন। আপনারা এই জাতীয় বিজ্ঞাপন দিতে শুরু করেছেন?
বিজ্ঞাপনটা দেয়া হয়েছিল উদ্বিগ্ন জনসাধারণের নামে। ও, তাই বুঝি? হ্যাঁ মিস্টার রেনালো, আমরাও জনগণ, ট্যাক্স দিয়ে বসবাস করছি এখানে। মিস্টার ভিকান্ডিয়া, বলুন। আমার কেন যেন ধারণা হচ্ছে এই একটা লোকের জন্যে আপনারা কিছুটা বিচলিত হয়েছেন। মোটেই না, পত্রিকাওয়ালারা জিনিসটাকে একটা সেন্টিমেন্টাল রূপ দিতে চাচ্ছে, সেখানেই আমার আপত্তি। লোকটা কিন্তু সহজ পাত্রও নয় মিস্টার ভিকান্ডিয়া। আড়াল থেকে গুলি করার মধ্যে কোনো বাহাদুরি নেই। বাহাদুরি দেখানোর হয়তো তার কোনো ইচ্ছাও নেই। ভালো কথা, আপনি হয়তো এখনো খবর পাননি নিওরোর মৃতদেহ পাওয়া গেছে। কি বলছেন? নিওরো, যে অ্যানির কিডন্যাপিংয়ে জড়িত ছিল, তার ডেড বডি পাওয়া গেছে। বুলেটের সাইজ দেখে মনে হয় সেটা বেরেটা 32 জাতীয় অস্ত্র থেকে হয়েছে। কখন পাওয়া গেছে ডেড বডি? অল্প কিছু আগে, ঘণ্টাখানেক হবে। বস ভিকান্ডিয়া দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। পুলিশের লোক সহজে খুশিও হয় না, আবার অখুশিও হয় না। জামশেদকে ধরবার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব পুলিশের ব্যাপার, ও নিয়ে কৌতূহল প্রকাশ না করাই ভালো। আমার মনে হচ্ছে পুলিশ ওকে ধরবার কোনো রকম চেষ্টাই করছে না। করছে কি? রিনালো শব্দ করে হাসল, জবাব দিল না। হ্যালো রিনালো। রিনালো টেলিফোন নামিয়ে রাখল। প্রতিটি প্রভাতী সংবাদপত্রের প্রথম পাতায় নিওরোর মৃত্যু সংবাদ ছাপা হলো। ছবি ছাপা হলো অ্যানির। অ্যানির হত্যাকাণ্ড ও মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিরা কিভাবে সাজা পাচ্ছে সে বিবরণ লেখা হলো। শুধুমাত্র জামশেদের কোনো ছবি নেই, তার চেহারার কোনো বিবরণও নেই। একটি পত্রিকায় পোস্ট এডিটোরিয়ালে লেখা হলো জামশেদকে নিয়ে। সম্পাদক লিখলেন, আমরা আইন নিজের হাতে তুলে নেয়া কখনো সমর্থন করি না। যারা আইন নিজের হাতে নেয় তারা আমাদের কাছে অপরাধী। কিন্তু যখন দেখি বিচারের বাণী নীরবে কাঁদে, আইন অপরাধীদের স্পর্শ করে না, তখন ব্যথিত হই। সে সময় কোনো সাহসী মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তখন তাকে সমর্থন না করলেও এক ধরনের শ্রদ্ধা ও মমতা বোধ করি তার জন্যে। সেও অপরাধী, কিন্তু অপরাধী হলেও তাকে ঘৃণা করতে আমাদের বিবেক সায় দেয় না। আমরা আশা করছি আমাদের জীর্ণ পুলিশ বাহিনী জামশেদের ঘটনা থেকে একটি বড় শিক্ষা গ্রহণ করবে। তাদের ভবিষ্যৎ কর্মধারা এরকম হবে যেন আমাদের অপরাধীদের উপর আস্থা স্থাপন করতে না হয়। লাবেল পত্রিকায় আরেকটি মজার খবর ছাপা হলো। দুটি নাগরিক কমিটি বৈঠকে বসে ঠিক করেছে জামশেদের নিরাপত্তার ব্যাপারে তারা সব রকম সাহায্য দেবে। বৈঠকের শেষে তারা জামশেদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছে। শহরে এখন অনেক গাড়ি দেখা যেতে লাগলো, যেগুলোর গায়ে নতুন ধরনের সব স্টিকার। জামশেদ, আমরা আছি তোমার সাথে, তুমি চালিয়ে যাও জামশেদ। এই গাড়িটিতে জামশেদের জন্য একটি আসন আছে। সকাল থেকে মেঘ করেছিল, দুপুরের দিকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করল। এত্রা একবার ভাবল আজ আর মার কাছে যাবে না, টেলিফোনে খোঁজ নেবে। এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না অবশ্য। আজ মঙ্গলবার, মার কাছে না গেলেই নয়। এত্রা বিরক্ত মুখে গাড়ি বের করতে বলল। দিনকাল এমন হয়েছে হুটহাট করে কোথাও যাওয়া যায় না। ৩-৪ জন দেহরক্ষী সঙ্গে রাখতে হয়, গাড়িতে বসতে হয় মাথা নিচু করে। সবসময় একটা আতঙ্ক। এরকম অবস্থায় মানুষ থাকতে পারে? সবচেয়ে ভালো হয় মাসখানেকের জন্য অন্য কোথাও চলে গেলে, এর মধ্যে নিশ্চয়ই সব ঝামেলা মিটে যাবে। একটিমাত্র মানুষ কি করে এরকম একটা ঝামেলা সৃষ্টি করে কে জানে। খুবই বিরক্তিকর ব্যাপার। অবশ্যই ক্যান্টারেলা বলেছে 3 দিনের মাথায় লোকটিকে খুঁজে বের করা হবে এবং জীবিত অবস্থায় চামড়া তুলে নিয়ে সমুদ্রের নোনা জলে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হবে। ক্যান্টারেলের কথায় বিশ্বাস করা যায়, এরা ফালতু কথা কম বলে। এত্রা বারান্দায় এসে দাঁড়াতেই নিচ থেকে একজন চেঁচিয়ে বলল, স্যার, আমরা 3 জনে কি যাব? হ্যাঁ,
তাহলে কুকুর সামলাবার জন্য কেউ থাকবে না। কুকুর দুটোকে চেইন দিয়ে আটকে রাখবো? রাখো, সবকিছুই আমাকে জিজ্ঞেস করছো কেন? নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে। এত্রা ভ্রু কুঞ্চিত করল। যে 3 জন দেহরক্ষী রাখা হয়েছে তাদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের বলেই এত্রার ধারণা। সারাক্ষণ কথাবার্তা বলছে, ফুর্তিবাজের ভঙ্গি। কোথাও যখন বের হয় তখন এমন ভাব করে যেন পিকনিকে যাচ্ছে। ইডিয়েটস। এত্রা ভারী গলায় বলল, কুকুর বাঁধা হয়েছে? জি স্যার। ভালো করে বাঁধো। আর শোনো, দিনের বেলা এরা যেন বাঁধা থাকে। এদের ছাড়বে সন্ধ্যা 7টার পর। বুঝতে পারছো? খুব পারছি স্যার। এত্রা বিষণ্ণ ভঙ্গিতে নিচে নেমে এলো। কুকুর দুটো তাকে দেখা মাত্র গো গো শব্দে একটি রাগী আওয়াজ করল। এত্রার ভ্রু দ্বিতীয়বার কুঞ্চিত হল। এই কুকুর দুটোকে সে পছন্দ করে না। এদের শীতল চোখের দিকে তাকালেই এত্রার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এরকম একটা ভয়াবহ জীবকে মানুষের বন্ধু নাম দেওয়ার কি মানে? এত্রা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সময়টা তার খারাপ যাচ্ছে। যেসব জিনিসে অপছন্দ করে সেই সব জিনিসই তার আশেপাশে। অটোমেটিক অস্ত্র হাতে কয়েকজন নির্বোধ অথচ ভয়াবহ মানুষ। 2টো হিংস্র কুকুর যারা মনিবকে দেখে গো গো শব্দে গর্জন করে। কোনো মানে হয়?